পদ্মজা চোখ তুলে তাকালো। অহংকারে জ্বলজ্বল করা 5 জন নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল। সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। পদ্মজা চোখ নামিয়ে ফেলল। তখন কোত্থেকে আবির্ভাব হলো আমিরের। সদর দরজার মুখে দাঁড়িয়ে ছিল পদ্মজা। হবু বউকে দেখে থমকে গেল সে। পদ্মজার পরনে খয়েরি রঙের জামদানি শাড়ি। শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর মনে হতে পারে এর আগে কখনো অনুভব করেনি আমির। আমিরের লজ্জা খুব কম। সে উপস্থিত গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে বলল, মাশাল্লাহ, দিনের বেলা চাঁদ উঠেছে। লজ্জায় পদ্মজার রগে রগে কাঁপন ধরে। এত লজ্জাহীন মানুষ কি করে হয়? আমিরের মা ফরিনা ধমকেশ্বরে বলল, বাবু, এই নে বয় আয়শা। আমির পদ্মজার উপর দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসল। হেমলতা সদর ঘরে প্রবেশ করতেই আমির ধরফরিয়ে উঠল। ছুটে এসে হেমলতার পা ছুঁয়ে সালাম করল। হবু শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দেখে ফরিনা খুব বিরক্ত হলো। পাশ থেকে ফরিনার যা আমিনা ফিসফিসে বললেন, মেয়ের রূপ আগুনের হালক, বাবু এইবার হাত ছাড়া হইল বলে। আমিনার মন্ত্র ফরিনার মগজ ধোলাই করতে পারল না। পদ্মজার রূপে তিনি মুগ্ধ। আমির কালো বলে তিনি ছোট থেকেই আমিরকে বলতেন, বাবু, তোর জন্যই চাঁদের লাহান বউ আনাম। সেই কথা রক্ষার পথে। তিনি শুধু পছন্দ করেছেন না, শাশুড়ির প্রতি আমিরের এত দরদ কি দরকার ঝাঁপিয়ে পড়ে পায়ে এসে সালাম করার। আমির হেমলতাকে ভক্তির সঙ্গে প্রশ্ন করল, ভালো আছেন? হেমলতা মিষ্টি হেসে বললেন, ভালো আছি, যাও গিয়ে বসো। আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে বসল। মজিদ মাতব্বর মোর্শেদের সঙ্গে বাইরে আলোচনা করছেন। আর কোনো পুরুষ আসেনি বাড়িতে। তারা বিয়ের আয়োজনে ব্যস্ত। মুহূর্তে পদ্মজার সারা অঙ্গ সোনার অলঙ্কারে পূর্ণ হয়ে উঠল। রূপ বেড়ে গেল লক্ষ গুণ। যার কোনো সীমা নেই। যার সঙ্গেই পদ্মজা কথা বলছে সেই এগিয়ে এসে বালা নয়তো হার পরিয়ে দিচ্ছে। কি অবাক কাণ্ড! সবাই আড্ডা দিচ্ছে, তবে চুপ করে বসে আছে পদ্মজা। কেউ প্রশ্ন করলে জবাব দিচ্ছে। লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বলল, রানী আপা, বাড়ির পেছনে যাইবা? রানী খুশিতে গদগদ হয়ে বলল, যাব। তার খুশির কারণ লাবণ্য কিছুটা ধরতে পেরেছে। রানীর একজন প্রেমিক আছে, তাই শুধু সুযোগ খোঁজে দেখা করার। সেখানেই দাওয়াত পড়ে, সেখানেই প্রেমিকের সাথে উপস্থিত হয়। লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে পদ্মজা পূর্ণা রানীকে নিয়ে বাড়ির পেছনে যায়। রানী বাড়ির পেছনে এসেই ছুটে যায় ঘাটের দিকে। সেই মুহূর্তে একটা নৌকা এসে ভোরে সেখানে। নৌকায় কে ছিল দেখা যাচ্ছে না। নারী নৌকায় উঠে পড়ে। শোনা যায় কারো সঙ্গে সে বিরতিহীনভাবে কথা বলছে। পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করল, লাবণ্য আপা, রানী আপা কার সঙ্গে কথা বলে? আব্দুল ভাইয়ের সঙ্গে। কোন আব্দুল? যার কথা ভাবছিস। কথা শেষ করে লাবণ্য চোখ টিপল। পূর্ণা অবাক হয়ে বলল, মাস্টারের সঙ্গে? লাবণ্য হাসে। রানী এগিয়ে আসে। লাবণ্য বলল, কথা শেষ? হ্যাঁ, চইলা গেছে। রানী পদ্মজার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, তুমি এত সুন্দর, আমার কোলে নিয়ে আদর করতে মন চাইতেছে। পদ্মজা মুচকি হেসে বলল, আপনি খুব শুকনো, আমাকে কোলে নিতে পারবেন না। শুকনা হইতে পারি, শক্তি আছে। রানীর কথা বলার ঢঙে সবাই হেসে উঠল। পূর্ণা পেছনে ফিরে দেখে আমির আসছে। সে তৎক্ষণিক পদ্মজার কানে কানে বলল, আপা, তোমার কালাচাঁদ আসছে। পদ্মজা পূর্ণাকে চোখ রাঙিয়ে ফিসফিসিয়ে বলল, কী সব কথা? তার বোনরা আছে। আমির সেখানে এসেই বোনদের আদেশ করল, লাবণ্য, রানী, যা এখান থেকে। আমিরের আদেশ শুনে রানী লাবণ্য খুব বিরক্ত হলো। রানী কাঁদো কাঁদো হয়ে বলল, দা ভাই, থাকি না। আমির চোখ রাঙিয়ে ধমকের স্বরে বলল, যেতে বলছি যা। লাবণ্য বিরক্তিতে ইস বলে পদ্মজাকে বলল, আই, এইখানে যাই। পদ্মজা থাকুক, তোরা যা। আমিরের কথা শুনে বেশ চমকালো পদ্মজা। লাবণ্য ফোঁসফোঁস করতে করতে বলল, কেন কেন? পদ্মজা পূর্ণা অন্যদিকে ফিরে আছে। আমির দৃষ্টি কঠোর করতেই লাবণ্য রানী চলে যায়। পূর্ণা চলে যেতে চাইলে পদ্মজা পূর্ণার হাত চেপে ধরে। পূর্ণা পদ্মজার হাত ছাড়িয়ে ধীর কণ্ঠে বলল, একা থেকে তোমার কালাচাঁদের ভালোবাসা খাও। ছি! পূর্ণা ছুটে চলে গেল। আমির পদ্মজার পাশে এসে দাঁড়াতেই পদ্মজা বলল, বিয়ের আগে গুরুজনদের না জানিয়ে এভাবে একা কথা বলা কি ঠিক? কি হবে? পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বলল, কলঙ্ক লাগবে। আর কি বাকি আছে? পরিমাণ না বাড়ানোই ভালো। পদ্মজার কথা বলতে একটু গলা কাঁপেনি।
বাড়ির ভেতর চলে আসার জন্য পা বাড়াতেই আমির পদ্মজার এক হাত থাবা দিয়ে ধরে আবার ছেড়ে দিল। পদ্মজা ছিটকে সরে গেল দূরে। আমির বলল, তুমি সত্যি একটা পদ্মফুল পদ্মবতী, এজন্যই লিখন সাহর মতো সুদর্শন যুবক তোমার প্রেমে পড়েছে। দেখা হওয়ার পর এই প্রথম পদ্মজা চোখ তুলে তাকালো, পরপরই চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির ভেতর চলে গেল। আমির অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে। এবার আত্মীয় বিদায়ের পালা। যাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদ্মজার হাতে গুজে দিয়ে বলল, দা ভাই দিছে। ঘুমাবার আগে পদ্মজা কাপা হাতে কাগজটি ভাঁজ খুলল। কাগজটিতে যত্ন করে লেখা, সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তুই বন্ধু শুধু আমার থাক। বাড়ির সব কাজ শেষ করে ক্লান্ত পায়ে হেঁটে ঘরে ঢুকছেন হেমলতা। মোর্শেদ সবেমাত্র শুয়েছেন। হেমলতা বিছানার একপাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করলেন। মোর্শেদ হেমলতার দিকে ফিরে ধীর কণ্ঠে বললেন, ধানের মিলটা পাইয়া যাইতাছি। গলা দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করছে। হেমলতা মৃদু হেসে বললেন, মাতব্বর কি যৌতুক দিচ্ছেন? মোর্শেদ হেসে বললেন, কে কইতে পারো? সে আমারে কি কইছে জানো? কি কইল শুনো মোর্শেদ? আচ্ছা আগে শুনো, আমি কিন্তু শহুরে ভাষায় কইতে পারবো না, আমি আমার গোরমের ভাষাই বলতাছি। মোর্শেদের কথা বলার ভঙ্গি দেখে হেমলতা আওয়াজ করে হাসলেন। বললেন, যেভাবে ইচ্ছা বলো। মোর্শেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন, কাইল হুনো মোর্শেদ, তোমার এই মোড়ল বাড়ি হইতাছে একটা বিল। যে বিলে একটাই পদ্মফুল আছে, সেই পদ্মফুলটার জন্যই এই বিলটা এত সুন্দর, আর সেই পদ্মফুলটারে তুইল্লা নিয়ে যাইতাছি। এই বিলে পদ্মফুলটার চেয়ে দামি সুন্দর আর কিছু নাই, তাই আমার আর কিছু বলা লাগবো না। বিনিময়ে আমি এই খালি বিলটারে ধানের মিল দিয়ে দিলাম। বুঝলা লতা, মাতব্বর মানুষটা সাক্ষাৎ ফেরেস্তা, মন দয়ার সাগর। হেমলতা ছোট করে বললেন, পরমুহূর্তেই বললেন, একটা প্রশ্ন করার ছিল। মোর্শেদ ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। হেমলতা উঠে বসে বললেন, লিখনকে মনে আছে? সে কি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল? মোর্শেদ লেশমাত্র অবাক হলেন না। দায়সারাভাবে বললেন, এতদিনে জানলা? আমি মনে করছি কবেই জান না ফেলাইছো। আমি তো আর সব জানতা নই, আমাকে বলনি কেন? বললাই কি হইতো, ছেড়ি বিয়া দিতা, আর ছেড়িটা নায়ক। কত ছেড়ি লইয়া ঘষাঘষি করে, ছেড়িগুলাও নষ্টাদের সঙ্গে চলে, সেই ছাড়াই। মুখ খারাপ করো না, ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি। তুমি আমাকে জানাতে পারতে, নিশ্চিন্তে ছেলেটা সুপাত্র। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকলে সে মা বাবাকে নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না। থাক এসব কথা, এখন বলেও লাভ নেই। পদ্মজার মন স্থির আছে, পরিস্থিতি আর ভাগ্য সেখানে নিয়ে যাচ্ছে যেখানে আমাদের যাওয়া উচিত। ঘুমাও এখন। ভোরে উঠে গোপাল ভাইয়ের বাড়িতে যেও, কত কাজ বাকি। বাড়ির বড় মেয়ের বিয়ে সামান্য কথা? হেমলতা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন। ঘুমিয়েও পড়লেন কিছুক্ষণের মাঝে। সকাল থেকে পূর্ণার দেখা নেই। তাকে খুঁজতে খুঁজতে ঘাটে চলে গেল পদ্মজা। পূর্ণা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কিছু ভাবছে। পদ্মজা পা টিপে হেঁটে এলো। পূর্ণা তখনও বোনের পরিস্থিতি টের পায়নি। পদ্মজা পাশে বসে, তাও পূর্ণা টের পেল না। পদ্মজা ধাক্কা দিতেই পূর্ণা চমকেও তাকালো। বুকে ফু দিয়ে বলল, ভয় পেয়েছি আপা। উদাস হয়ে কী ভাবছিস? কিছু না। আবার ওই সব ভাবছিস? কতবার না করেছি। পূর্ণা নতজানু হয়ে রইল। ক্ষণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল, নিজের ইচ্ছায় মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছা করে না, কিন্তু মনে পড়ে যাই। চেষ্টা তো করবি, আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই। অমানুষগুলোও তাদের শাস্তি পেয়েছে, একটু নিজেকে ভালো রাখার চেষ্টা কর। পূর্ণা চোখের জল মুছে আগ্রহ নিয়ে বলল, আম্মা তিনজনকে কি করে মারলো আপা? আমাদের আম্মা খুনি? পূর্ণার মুখ চেপে ধরল পদ্মজা। চারপাশে চোখ বুলিয়ে ফিসফিসিয়ে বলল, আর কখনো এটা বলবি না। কিন্তু আমি জানতে চাই, কি করে আম্মা খুন করলো? জানি না, আম্মাকে জিজ্ঞেস করবে। পদ্মজা ভাবল, এরপর বলবো, ঠিক আছে করে দেখব, তবে আজ না, অন্য একদিন। বিয়ে করে তো চলেই যাবে। পদ্মজা অভিমানী চোখে তাকালো পূর্ণার দিকে, বলল, আর কি আসবো না ফিরে? আবার কয়দিন পর এমনিতেও আসবো। তাহলে কালাচাঁদের সঙ্গে বিয়েটা সত্যিই হচ্ছে? তুই কি মিথ্যে ভাবছিস? পূর্ণা বিরক্তিতে কপাল কুঁচকে বলল, লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে। লিখন নামটা শুনে পদ্মজা
অপ্রতিভ হয়ে উঠল, নিজেকে অপরাধী অপরাধী মনে হচ্ছে। এই অনুভূতির কোনো মানে নেই, সে কোন অপরাধ করেনি, তবুও ভাবলেই কি যেন ভয় ভেতরে কাজ করে। পদ্মজা প্রসঙ্গ পাল্টে বলল, তোকে মানে মাতব্বরের ছেলেকে পছন্দ না, তাই কালা বলিস, ঠিক আছে বুঝলাম, কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না। পূর্ণা আর চোখে পদ্মজার দিকে তাকালো, যান্ত্রিক স্বরে জানালো, পাতিলের তলায় কালা মতো একটা দাগ থাকে না, চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করবে বলেই কালা চাঁদ ডাকি, নয়তো কালো পাতিল ডাকতাম। আবার দরদ দেখিয়ে বলো না, তিনি তো এত কালা না, শ্যামলা। কথা শেষ করে পূর্ণার ঠোঁট বাঁকালো। পদ্মজা শব্দ করে হাসতে শুরু করলো, কিছুতেই তার হাসি থামছে না। পূর্ণা পদ্মজার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে বলল, তুমি খুব কঠিন আপা, খুব ধৈর্য তোমার, ঠিক আম্মার মতো। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো, সময়টা শুধু দুই বোনের। পদ্মজা স্নেহার্ত কণ্ঠে শুধালো, আর তুই ঠিক আম্মার বাহ্যিক রূপের জোড়া পড়ব। প্রান্ত প্রেমা হন্তদন্ত হয়ে ছুটে আসছে নদীর ঘাটে, পদ্মজার উদ্দেশ্যে বলল, বড় আপা, দুলা ভাই আসছে। আমির আবার সংবাদ পেয়েই খিড়কি দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে গেল। এই লোকটা এত বেহায়া আর নির্লজ্জ, গতকাল নাকি সকাল বিকাল বাড়ির সামনে ঘুরঘুর করেছে, আজ একেবারে বাড়িতে। বিয়ের তো আর মাত্র 3 দিন বাকি, এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। পদ্মজা কপাল চাপড়ে বিড়বিড় করে, এ কার সঙ্গে বিয়ে হচ্ছে আল্লাহ। উঠানে হেমলতা ছিলেন, আমির বাড়ির ভেতর ঢুকতেই হেমলতার পা ছুঁয়ে সালাম করলো, নতজানু হয়ে আন্তরিকতার সঙ্গে বলল, কেমন আছেন আম্মা। হেমলতার চক্ষু চড়ক গাছ। আমিরের সঙ্গে মগা এসেছে, মগার হাতে মাছের ব্যাগ, মাথায় ঝুড়ি, তাতে মশলাপাতির সঙ্গে শাকসবজিও আছে। বিয়ের আগে এত বাজার, আবার আম্মার ডাকা হচ্ছে, অপ্রত্যাশিত ব্যাপার। হেমলতা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিলেন, ধীরে সুস্থে বললেন, ভালো আছি, তুমি কেমন আছো। বাড়ির সবাই ভালো আছে। জি, সবাই ভালো। আমির মগাকে ইশারা করতেই মগা বারান্দায় মাছের ব্যাগ, মাথার ঝুড়ি রেখে দিল। হেমলতার ঠোঁটে হাসি ধরে রেখে বললেন, এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল, পাগল ছেলে। আমির হেসে নতজানু অবস্থায় ইতস্ততভাবে বলল, এমনি। যাও ঘরে গিয়ে বসো আম্মা। হেমলতা চলে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। আমির দ্রুত বলল, আম্মা ক্ষমা করবেন, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। হেমলতা বুঝতে পারছেন না ছেলেটা কি চাচ্ছে। তিনি আগ্রহান্বিত হয়ে জানতে চাইলেন, কোনো দরকার ছিল। আসলে আম্মা, পদ্মজার সঙ্গে একটু কথা ছিল। আমির উসখুস করছে, হাত পা নাড়াচ্ছে এদিক ওদিক, কিন্তু চোখ মাটিতে স্থির। হেমলতা আমিরকে ভালো করে পরখ করে নিয়ে বললেন, আচ্ছা যাও, পদ্মজা ঘরে আছে নয়তো ঘাটে। অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে ঘরের দিকে চলে গেল আমির। হেমলতা তার যাওয়ার পানে চেয়ে আছে। হেমলতা ভাবতে লাগলেন, ছেলেটার সঙ্গে এখনও চোখাচুকি হয়নি, সবসময় মাথা নত করে রাখে, কিন্তু কথাবার্তায় তো মনে হচ্ছে এই ছেলে মোটেও লাজুক নয়। তিনি কিছুক্ষণ ভ্রু কুঁচকে রাখলেন, পরে ভাবলেন হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখে, ছোটবেলার স্বভাব, ভালো অভ্যাস। হেমলতা মুচকি হেসে লাহারি ঘরের দিকে এগিয়ে যান। পদ্মজার ঘরের শেষ প্রান্তে একটি বারান্দা আছে, বারান্দা পেরোতেই বাড়ির পেছনের দরজা। আমির হাসছে শুনে ঘর আর বারান্দায় মাঝ বরাবর দরজায় পর্দা টাঙিয়ে দিল পদ্মজা। আমির হন্তদন্ত হয়ে ঘরের দিকে পর্দার অন্য পাশে দাঁড়ালো। পদ্মজা দাঁড়ালো বারান্দার দিকে। পর্দার কাপড় পাতলা ও মসৃণ, তাই পদ্মজার অবয়ব স্পষ্ট দেখতে পাচ্ছে আমির। তীর তীর করে বাতাস বইছে, সেই বাতাসে পদ্মজার কপাল ছাড়িয়ে থাকা চুলগুলো অবাধ্য হয়ে উঠেছে। আমির ডাকলো, পদ্মজা। পদ্মজা লজ্জায় কথা বলতে পারছে না। কেমন আছো। ভালো আছি, আপনি। ভালো। বেশ কিছুক্ষণ নীরবতা। পদ্মজা বলল, কি বলবেন বলুন। সঙ্গে সঙ্গে আমির বলল, মায়া ভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে। আমিরের কণ্ঠে আকুতি, তৃষ্ণা। পদ্মজার পীড়া লাগছে। বেহায়া মানুষ বড়ই বিপজ্জনক। সে পালানোর জন্য পা বাড়াতেই আমির হৈ হৈ করে উঠল, কসম লাগে পালাবে না। পদ্মজা মাথায় ওড়না টেনে নিয়ে বলল, প্রয়োজনীয় কথা থাকলে বলে চলে যান, তাড়িয়ে দিচ্ছ। ছি না, তোমায় না দেখলে আজ আর প্রাণে বাঁচব না, রাতেই ইন্না ইল্লাহা। রসিকতা করবেন না, কাউকে না দেখে কেউ মরে না। পদ্মাবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে, সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায়, তাহলে সে কোনো জাতের পুরুষই না। একবার দেখা দাও, কসম লাগে। বারবার কসম দিয়ে ঠিক করছেন না কিন্তু। আচ্ছা, কসম আর কসম দেব না।
এইবার দেখা দাও। পদ্মজার দুই ঠোঁট হা হয়ে গেল। কি বলে মানুষটা, কসম করেই বলছে আর কসম দেবে না। আমির ধৈর্যহারা হয়ে বলল, পদ্মাবতী, অনুরোধ রাখো, এভাবে বলবেন না, নিজেকে ছোট লাগে। পর্দা সরাবো? পদ্মজা ঘামছে, বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি, তবুও সায় দিল। আমির পর্দা সরিয়ে খুব কাছ থেকে পদ্মজাকে দেখতে পেল। কালো রঙের সালোয়ার কামিজ পরেছে, সিঁথির মাঝ অবধি ঘোমটা টেনে রাখা। পদ্মজা চোখ তুলে তাকাতেই আমির বলল, জীবন ধন্য। আমিরের কথা বলার ভঙ্গি দেখে পদ্মজা হাসি সামলাতে পারল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসল। আমির বলল, এই মুখ প্রতিদিন ভরে দেখব, আর প্রতিদিনই জীবন ধন্য হবে। এমন কপাল কয়জনের হয়? পদ্মজা খুব কিছু একটা বলার চেষ্টা করেও বলল না। আমির আবেগে আপ্লুত হয়ে বলল, আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যায়। পদ্মজা চমকে উঠল, বিস্মিত কণ্ঠে বলল, আপনি পাগল। আমির কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিয়েছে টের পাচ্ছ? পদ্মজা দূরে সরে গেল, মনে মনে বলল, আল্লাহ, আমি পাগল হয়ে যাব, এ কার পাল্লায় পড়লাম? জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিচ্ছু নেই, অথচ মুখে বলল, পেয়েছি, আবার আসি। আমিরকে কিছু বলতে না পেরে পদ্মজা বারান্দা ছাড়ল। বাড়ির পেছনে মগাকে পেয়ে তার পথ আটকে বলল, মগা ভাই। মগা সবগুলো দাঁত বের করে হাসল, বলল, জি ভাবিজান। মগার মুখে ভাবি ডাক শুনে পদ্মজা বিরক্ত হলেও প্রকাশ করল না। বিরক্তি লুকিয়ে বলল, লিখন সাহর কথা আপনি তাকে বলেছেন? তিনিটাকে? আপনার ভাই আমির। জি ভাবিজান, মগার অপকট স্বীকারোক্তি। পদ্মজা এ নিয়ে আর কথা বাড়ালো না, মগাকে পাশ কেটে চলে গেল। মগা দৌড়ে এসে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো, ফিসফিসিয়ে গোপন তথ্য দিল, আগামী 2 দিনের মধ্যে লিখন সাহ আসছে তার বাবা মাকে নিয়ে। খবরটা মগা গত সপ্তাহে পেয়েছে। সংবাদটি পেয়ে পদ্মজার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করল, আমি তো কথা দিইনি বিয়ে করার, কখনো চিঠিও দেয়নি। লিখন সাহ নিরাশ হলে এটা তার দোষ নয়, লিখন সাহর ভাগ্য। তবুও পদ্মজার খারাপ লাগছে, অপরাধী মনে হচ্ছে নিজেকে। জীবনে আবার কি নতুন কিছু ঘটতে চলেছে? বুক ধড়ফড় করছে। ঘাটের সিঁড়িতে ঝিম মেরে বসে রইল পদ্মজা। মোড়ল বাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনের উচ্চরব। পদ্মজা বিছানার এক কোণে চুপটি করে বসে আছে। ঘরে দুষ্টু রমণী আছে কয়েকজন, নিজেদের মধ্যে রসিকতা করছে, উচ্চস্বরে হাসছে। অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না। ভীষণ গরম পড়েছে। পদ্মজার পরনে সুতার কাজ করা সুতি শাড়ি। গরমে শুধু ঘামছে না, বমিও পাচ্ছে। প্রেমা পদ্মজার পাশে বসেছিল। প্রেমাকে ফিসফিসিয়ে বলল, পদ্মজা, এই বুনু, আম্মাকে গিয়ে বলবি লেবুর শরবত দিতে। প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল শরবত আনতে। হেমলতা রান্নাঘরে ছিলেন। প্রেমা লেবুর শরবতের কথা বলতে তিনি বললেন, তুই যা, আমি নিয়ে যাচ্ছি। লেবু গাছ থেকে সবেমাত্র ছিঁড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে গেলেন তিনি। গিয়ে দেখেন পদ্মজা বিছানার একপাশে গুটিসুটি মেরে বসে আছে, ছটফট করছে। ঘর ভর্তি অনেক মানুষ। তিনি সবার উদ্দেশ্যে বললেন, সবাই অন্য ঘরে যাও, পদ্মজাকে একা ছাড়ো। হেমলতার এমন আদেশে অনেকের রাগ হলেও চুপচাপ বেরিয়ে গেল। তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিল। বললেন, সবসময় মুখ বন্ধ করে রাখা ভালো না। যারা বিপদে পাশে থাকে না তাদের জন্য বিন্দুমাত্র অসুবিধার মুখোমুখি হবি না। গরমে তো শেষ হয়ে যাচ্ছিস। জানালার পাশটাও অন্যরা ভরাট করে রেখেছিল, ভালো করেই সরতে বলতি। পদ্মজা মায়ের কথার জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবু শরবত শেষ করলো। এবার একটু আরাম লাগছে। আলনার কাপড়গুলো অগোছালো। সকালেই তো ঠিক ছিল, নিশ্চয়ই মেয়েগুলোর কাজ। হেমলতা আলনায় কাপড় ঠিক করতে করতে জিজ্ঞেস করলেন, কী নিয়ে এত চিন্তা করছিস? পদ্মজা কিছু না বলে বিছানায় আঙুল দিয়ে আঁকিবুকি করতে থাকলো। পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা চিন্তায় পড়ে যান। বলবি তো? পদ্মজা বিচলিত হয়ে বলল, আম্মা, তিনি বোধহয় আজ আসবেন। তিনি? তিনি কে? আমির? না আম্মা, লিখন সাহ। হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কপালে যা আছে তাই তো হবে। ভাবিস না, আমি আছি, সব সামলে নেব। লিখনকে আমি বোঝাবো। হেমলতার কথা শেষ হতেই পদ্মজা ভেজা ভেজা কণ্ঠে বলল, তিনি খুব কষ্ট পাবেন আম্মা। হেমলতা অবাক হয়ে তাকালেন পদ্মজার দিকে। পদ্মজা এত ব্যাকুল কেন হচ্ছে? তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করছেন, নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদ্মজার এত ব্যাকুলতা? হেমলতার দোটানায় পড়ে গেছেন।
পদ্মজার জীবনে এ কেমন টানাপোড়েনের আবির্ভাব হলো। এই মুহূর্তে পদ্মজাকে বুঝতে তিনি হিমশিম খাচ্ছেন। ওদিকে হানি ডাকছে। হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে ছেলে মেয়ে নিয়ে গ্রামে এসেছে। হেমলতা দরজার দিকে পা বাড়ানোর আগে আগে গেলেন। আমার নোংরা অতীত আজ তোকে শোনাবো, বাকি সিদ্ধান্ত তোর। যা চাইবি তাই হবে, মনে রাখিস যা চাইবি তাই পাবি। পদ্মজা কিছু বলার পূর্বেই হেমলতা চলে গেলেন। পদ্মজার বুকের ভেতর অপ্রতিরোধ্য তুফান শুরু হয়েছে। মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে। আজ যখন সেই সুযোগ এলো তার ভয় হচ্ছে খুব। কেন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। হাত পায়ের রগে রগে শিরশিরে অনুভূতি ছড়িয়ে যাচ্ছে। ভ্যান গাড়িতে চড়ে অলন্দপুরের আটপাড়ায় ঢুকলো লিখন সাহু, সঙ্গে বাবা মা এবং বোন। বাবা শব্দর আলী, মা ফাতিমা বেগম এবং বোন লিলি। শব্দর আলী চশমার গ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছেন আর বারবার বলছেন, এই তো আমার দেশ, এই তো আমার বাংলাদেশ। ফাতিমা ভীষণ বিরক্ত ভ্যানে চড়ে। তার ইচ্ছা ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরের বউ করে আনবেন, অথচ পুত্রের নাকি পাত্রী পছন্দ হয়েছে গ্রামে। লিখনের জেদের কাছে হেরে গ্রামে আসতেই হলো। লিখনের পরনে ছাইরঙা শার্ট, চোখে সানগ্লাস, উত্তেজনায় রীতিমতো হাত পা কাঁপছে। এমন একটা দিন নেই সেদিন তার কথা ভাবেনি, অর্থাৎ পদ্মজার কথা। এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি। সময়ের ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে সে। প্রায়ই স্বপ্নে দেখে পদ্মজা গৃহবধূর মতো তার ঘরে কোমরে আঁচল গুজে কাজ করছে। কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘোরে ঠিক বিছানার পাশেই দাঁড়িয়ে থাকতে দেখে। কল্পনায় পদ্মজাকে নিয়ে তিনি সংসার পেতেছে। এবার হয়তো সত্যিই সেই সংসার হতে চলেছে। লিখন আনমনে হেসে উঠল। মনে পড়ে যায় পদ্মজাকে প্রথম দেখার কথা। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ঝড় শুরু হয়। কি মায়াবী, কি স্নিগ্ধ একটা মুখ। তার চেয়েও সুন্দর পদ্মজার ভয় পাওয়া, লজ্জায় পালানোর প্রচেষ্টা, পরপুরুষের ভয়ে আতঙ্কে থাকা। লিখন আওয়াজ করে হেসে উঠল। ফাতিমা তার শব্দে অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। লিলি এসবে খেয়াল নেই, সে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। লিখন মা বাবাকে এভাবে থাকতে দেখে খুব খুব করে কাশল। বলল, সুন্দর না গ্রামটা? বুঝছো আব্বু, এই গ্রামটা এত সুন্দর যে আগামী বছর আবার এখানেই সিনেমার জন্য আসতে হবে। শব্দর আলী প্রবল আনন্দের সঙ্গে বললেন, সে ঠিক বলেছিস। মন জুড়িয়ে যাচ্ছে দেখে। চারিদিকে গাছপালা, নদ নদী, পথঘাটও খুব সুন্দর। এখানে একটা বাড়ি বানালে কেমন হয়? লিখন গোপনে দীর্ঘশ্বাস লুকালো। তার বাবা যখন যেখানে যান তখন সেখানেই বাড়ি বানানোর স্বপ্ন দেখেন, কখনোই বানানো হয় না। ফাতিমা বিরক্ত হয়ে বললেন, তা আমরা উঠছি কার বাড়ি? তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও? মায়ের চোখে মুখে বিরক্তি দেখে লিখনের হাসি পেল। বলল, তোমাকে রাখতে এত ভালো লাগছে কেন আম্মু? ফাতিমা আর চোখে ছেলের দিকে তাকালো। প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন। লিখনের মুখে প্রশংসা শুনে একটু নিবলেন। হয়েছে, আর কতক্ষণ? 5 মিনিট। অলন্দপুরের মাতব্বর বড় মনের মানুষ, আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন। যতবার ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন। নিজের একজন লোককে আমার সহায়ক হিসেবেও দিয়েছিলেন। তার বাড়িতেই উঠব। লিলি চোখ মুখ বিকৃত করে বলল, অন্যর বাড়িতে উঠব? উফ, মারবো ধরে। অন্যের বাড়ি তোর কাছে, আমার কাছে না। মজিদ চাচার বউ ফারিনা চাচি এত ভালো রাঁধেন, আমাকে নিজের হাতে বেশ কয়েকবার খাইয়ে দিয়েছেন। তার একটাই ছেলে, ঢাকায় ব্যবসা সামলাচ্ছে। তার সঙ্গে অবশ্য সাক্ষাৎ হয়নি, কিন্তু ফারিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন। আমাকে পেয়ে ছেলের সব ভালোবাসা ঢেলে দিয়েছিলেন। তাই ওই বাড়ি আমার কাছে আপন না লাগুক, পরও লাগে না। আর বিশাল বাড়ি। তারা বিব্রত হবেন না। 3-4 দিনেরই তো ব্যাপার। লিখনের এত বড় বক্তব্যের পার লিলি কিছু বলার মতো পেল না। হাওলাদার বাড়ির সামনে এসে ভ্যান থামল। বাড়ির চারপাশে সাজানো দেখে বেশ অবাক হলেন লিখন। লিলি চারপাশ দেখতে দেখতে বলল, দাদা ভাই, তুমি যে বিয়ে করতে এসছো এই খবর তারা বোধহয় পেয়েছেন, তাই আগে থেকেই এত আয়োজন। লিখন লিলির মাথায় গাঁটটা মেরে বলল, বাড়িতে 2টো মেয়ে আছে, তাদের কারোর হয়তো বিয়ে বেঁধেছে। চল এবার। ইটের বড় প্রাচীর চারিদিকে, মাঝে বড় গেট। প্রাচীরের উচ্চতা 15 ফুট আর গেটের 12। পাশেই দুজন দাঁড়িয়ে ছিল, তারা লিখনকে চেনে, তাই বাড়ির ভেতরে ঢুকতে দিল। গেট পার হলেই খোলা জায়গা, প্রচুর গাছপালা, বেশ অনেকগুলো সুপারি গাছ এবং তাল গাছ, সব কিছু সুন্দর। 2 মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর, তার সামনে সিঁড়ি। সিঁড়ি 2 পাশে সিমেন্টের তৈরি বসার বেঞ্চি। এই ঘরটাকে গ্রামে আলোক ঘর বলা হয়। কেউ কেউ আলগা ঘর বলেও থাকে। অতিথিরা এসে বিশ্রাম নেয়।
রাত্রি যাপন করে। ভেতরে ইট সিমেন্টের তৈরি দুতলা অন্দরমহল। অলোক ঘরের বারান্দায় বসে ছিলেন মজিদ মাতব্বর, ফারিনা ও রিদওয়ান। লিখনকে দূর থেকে দেখতে পেয়ে তারা অবাক হন, সেই সঙ্গে খুশিও। শহরের 4 জন মানুষ হেঁটে আসছে, সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, দেখতেও ভালো লাগে। লিখন বারান্দায় পা রাখতেই মজিদ মাতব্বর হেসে বললেন, আজকের দিনটা সত্যিই খুব সুন্দর। লিখন হেসে ফারিনা এবং মজিদ মাতব্বরকে সালাম করে বলল, এই হচ্ছেন আমার বাবা, মা আর বোন। আর আম্মু আব্বু, তিনি হচ্ছেন মজিদ চাচা, আর ইনি ফারিনা চাচি। আর ওই যে বড় বড় গোপদারি, তিনি হচ্ছেন রিদওয়ান ভাইয়া, এই বাড়ির আর এক ছেলে। মজিদ মাতব্বর একজনকে ডেকে বললেন চেয়ার দিয়ে যেতে, আর অন্দরমহলে খবর পাঠাতে মেহমান এসছে। তাৎক্ষণিক চেয়ার ও ঠান্ডা শরবত চলে এলো। পরিচয় পর্ব শেষ হয়ে লিখন প্রশ্ন করলো, বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি? সে চলছে, আমার ছেলেটার বিয়ে, একমাত্র ছেলে। লিখন হাসলো, চোখ পড়ে আলোক ঘরের ডান পাশে। কয়েকটা মেয়ে উকি দিয়ে তাকে দেখছে। লিখন আনমনে হেসে উঠল। কোনো মেয়েই যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয়। নায়ক কি এমনি হওয়া যায়? শব্দর আলী জিজ্ঞাসা করলেন, তাই নাকি? তাহলে তো ঠিক সময়েই এসছি। আমরাও আপনাদের একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এই গ্রামে এসেছি। মজিদ মাতব্বর আগ্রহ নিয়ে জানতে চাইলেন, মেয়েকে? কার মেয়ে? আমাকে বলুন, এখনই বিয়ে করতে চাইলে এখনই হবে। শব্দর আলী লিখনের প্রশ্ন করলেন, মেয়ের পরিচয় বল। লিখন কথা বলার পূর্বেই ফারিনা গেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, এই তো আমার ছেঁড়া আইয়া পড়ছে। আমির এইখানে আয়, দেখা যা কারা আইছে। ফারিনার দুই দৃষ্টি অনুসরণ করে সবাই পেছনে তাকালো। আমির চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে। হাঁটার গতি দেখে বোঝাই যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে। আমির ঘেমে একাকার। কয়েক ফুটের দূরত্ব থাকা অবস্থায় লিখনকে দেখেই সে চিনে ফেলল। মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে। এছাড়া লিখন একজন নামকরা অভিনেতা। তার অভিনয় ছায়াছবি যে দেখেছে সেই তাকে চিনতে পারবে। হাঁটার গতি কমিয়ে দিল আমির। কাছে এলে লিখন উঠে দাঁড়ালো। হেসে আমিরের সঙ্গে করমর্দন করে বলল, আমি লিখন শাহ। আমির বলল, আমির হাওলাদার, বসুন আপনি। লিখন পূর্বের চেয়ারে বসেছে। আমির তার থেকে একটু দূরত্ব রেখে দূরে বসলো। মজিদ মাতব্বর আমিরকে লক্ষ্য করে বলল, কোথায় থাকিস সারাদিন? বলেছিলাম না লিখন শাহ এসেছিল, এই যে ইনি। আমির শুষ্ক মুখে বলল, চিনি আমি, তার অনেক কাজ আমার দেখা। শব্দর আলী, ফাতিমা, লিলি, লিখন সবাই একসঙ্গে মৃদু হাসল। কেউ চেনে বললে আনন্দ হওয়ারই কথা। রিদওয়ান আমিরকে বলল, লিখনও বিয়ে করতে এসছে। আমির কিছু বলল না। ফারিনা জানতে চাইলেন, পাত্রী কে? কইলা না তো। লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল, পদ্মজা, মোড়ল বাড়ির বড় মেয়ে। লিখনের কথা শুনে মুহূর্তে হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল। থেমে গেল আলোক ঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলির কোলাহল। চারিদিক স্তব্ধ শান্ত। লিখন ভ্যাবাচাকা খেয়ে যায়। কি হলো সবার? লিখনের মা বাবার সঙ্গে দৃষ্টি বিনিময় করল। মজিদ মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করল, তার সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? মজিদ মাতব্বরের কথা বলার ধরন পাল্টে যাওয়ায় লিখন আহত হয় না। আজ প্রস্তাব নিয়ে যাব। মজিদ দৃঢ়তার সঙ্গে বললেন, পরশু আমির পদ্মজার বিয়ে। লিখন চকিতে চোখ তুলে তাকালো। বুক পোড়ার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে রাখছে সর্বাঙ্গে। হাড়ে হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে রাখছে। এক্ষুনি যেন সব রক ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে। ফাতিমা কাতর চোখে লিখনের দিকে তাকালেন। চোখে চোখ পড়তেই লিখন হাসার চেষ্টা করলো। তার দৃষ্টি এলোমেলো, কী বলবে খুঁজে পাচ্ছে না। আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আব্বা আসছি বলে জায়গা ত্যাগ করলো। শব্দর আলী হন্তভম্ব হয়ে গেলেন। তিনি মজিদ মাতব্বরকে প্রশ্ন করলেন, মজা করছেন? মজিদ মাতব্বর শব্দর আলীর চোখে চোখ রেখে জবাব দিলেন, প্রথম পরিচয়ে মজা করার মতো মানুষ আমি না ভাই সাহেব। লিলি এক হাত লিখনের পিঠের ওপর রেখে ডাকলো, ভাইয়া। লিখন লিলির হাতটা মুঠোয় নিয়ে ঢোক গিলল। বলল, বিয়ে হবে না তো কি, বলছি যখন দেখাবই। ভাইয়া তোর চোখে জল? লিলির গলা ভেঙে আসছে। লিখন দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পরিবেশ থম মেরে গেছে। কেউ কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। লিলি অবাক চোখে তাকিয়ে আছে তার ভাইয়ার দিকে। পদ্মজা নামের মেয়েটাকে নিয়ে কত গল্প শুনেছে সে। মেয়েটা তার বয়সী শুনে লিলি খুব খুশি হয়েছিল। তার ভাইয়া এত ছোট মেয়ের প্রেমে পড়েছে। দিনগুলো কত যে সুন্দর ছিল। মেট্রিক পরীক্ষার সময় বারবার খোঁজ নিয়েছে, কবে শেষ হবে পরীক্ষা। যেদিন শেষ হলো সেদিন থেকেই শুটিং শুরু হলো। কথা ছিল 1 সপ্তাহ পর থেকে শুরু হবে, কিন্তু জরুরি কারণে আগেই শুরু হয়ে গেল, তাই আসতে কয়েকদিন দেরি হয়েছে। মজিদ মাতব্বর স্তব্ধতা কাটিয়ে বললেন, বিয়েটা একটা দুর্ঘটনার জন্য খুব দ্রুত ঠিক হয়েছে।
লিখন উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, কী দুর্ঘটনা? ফারিনা সন্দিহান গলায় বললেন, তার আগে তুমি কও তো, পদ্মজার লগে কি তোমার প্রেম টেম আছিল? লিখন ফারিনার প্রশ্নে বিব্রত বোধ করল। ধীর কণ্ঠে জবাব দিল, না, শুধু আমার পক্ষ থেকেই ছিল। লিখনের উত্তরে ফারিনা সন্তুষ্ট হলেন। শব্দর আলী কী দুর্ঘটনা ঘটেছিল জানতে চাইলেন। মজিদ মাতব্বর সময় নিয়ে ধীরে ধীরে সব বললেন। সব শুনে লিখন আশার আলো দেখতে পায়। ভাবে এরকম একটা ঘটনা ঘটেছে বলে অন্য কেউ বিয়ে করবে না, এমনটা ভেবেই হয়তো পদ্মজার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। সে যদি এখনই পদ্মজাকে বিয়ে করতে রাজি থাকে তাহলে তাকে ফিরিয়ে নাও দেওয়া যেতে পারে। আর পদ্মজা কি বিন্দুমাত্র ভালোবাসে না তাকে? বাসে, নিশ্চয়ই বাসে। লিখন নিজেকে নিজে সান্ত্বনা দেয়। শব্দর আলী আফসোস নিয়ে বললেন, কি আর করার, পরিস্থিতি এখন হাতের বাইরে। আপনারা কিন্তু বিয়ে শেষ করেই যাবেন, বললেন মজিদ মাতব্বর। ফাতিমা নানা মত জানালেন দৃঢ়ভাবে। না না, আজই চলে যাব, এই গ্রামে আর এক মুহূর্ত না। শব্দর আলী মৃদু করে ধমকালেন, কি বলছো? কিছুক্ষণ পর সন্ধ্যা, এখন ট্রেন পাবে কোথায়? কাল ভোরে না হয় চলে যাব। রিদওয়ান অনুরোধ করে বলল, বিয়েটা শেষ হওয়া অবধি থেকে যান। দেখুন, মেহমান হয়ে এসেই অপ্রত্যাশিত খবর শুনলেন, এজন্য খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই। মেয়েটা জলে ভাসবে, বিয়েটা তো হবে না, সেজন্য এই আর কি। লিখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, পদ্মজা কি ফেলনা নাকি? কেউ অপবাদ দিলেই কি সে পচে যায়? রিদওয়ান কিছু বলতে গেলে মজিদ মাতব্বর কড়া চোখে তাকিয়ে থমকে ইশারা করলেন। কাজের মেয়েকে ডেকে বললেন, ইনাদের ঘরে নিয়ে যাও, আর আপনারা না করবেন না। আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি, বিয়ে অবধি না থাকুন, রাতটা থেকে যান। বাধ্য হয়ে ফতিমা থাকতে রাজি হলেন। তিনি রাগে ফোঁস করছেন। সব রাগ হাওলাদার বাড়ির ওপর। মনে হচ্ছে এই বাড়ির বিনাশ চাইলেই তিনি। মেয়েটাকে তুলে নিয়ে যেতে ইচ্ছা হচ্ছে, লিখন আর চোখের মনি, নয়তো কি গ্রামের মেয়ে নিয়ে আসতেন তিনি। আর সেই ছেলের মন একখানে ভাঙল। ঘরে ঢুকেই বিছানার চোখের চশমা খুলে ফেললেন। কটমট করে শব্দর আলীকে বললেন, তোমার না এক বন্ধু আছে মেজর, তাকে কল করে বলো মেয়েটাকে তুলে এনে লিখনের সঙ্গে বিয়ে দিতে। আমার ছেলেকে হারাতে দেখতে পারবো না। আহ, চুপ করো তো, সব জায়গায় ক্ষমতা চলে না, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। কিসের পরিস্থিতি? তুমি জানো তোমার ছেলের ব্যক্তিগত ডায়েরিতে আগে শুধু আমার নাম ছিল, এখানে এখন বেশি পদ্মজার নামটা লেখা থাকে। কতটা পাগল ওই মেয়ের জন্য। এখন মেয়েটাকে ছেড়ে শহরে চলে গেলে ছেলের দেবদাস রূপ দেখতে হবে, আর আমি তা পারবো না। শব্দর আলী পায়ের মোজা খুলতে খুলতে অসন্তুষ্টি নিয়ে বললেন, তোমার যা ইচ্ছা করো, আমি পারবো না, ক্লান্ত আমি, শান্তি দাও। ফাতিমা কড়া, কিন্তু কিছু বলার থাকলো না, থেমে গেল। লিলি ঘরে ঢুকেছে। লিখন আসছি বলেও আসেনি। আমিনা লিলিকে বললেন, লিখন কোথায়? কি জানি, ভাইয়া ব্যাগটা আমার হাতে দিয়ে বেরিয়ে গেল। রোদের কঠিন রূপ শীতল হয়ে এসছে, মৃদু বাতাস বইছে, তবুও লিখন ঘামছে। পদ্মজার বাড়ির দিকে যাচ্ছে সে, আতঙ্কে তার ঠোঁট শুকিয়ে কাঠ। মাথায় শুধু কয়টা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি কি পাগলামি করছি? এত আয়োজন ভেঙে ওর বাবা মা কি আমার হাতে তুলে দেবে পদ্মজাকে? পদ্মজা আমাকে দেখতে কি কাঁদবে? ও কি আমাকে একটুও ভালোবাসেনি? মায়া নিশ্চয়ই জমেছে। লিখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে অনুরোধ করে, আল্লাহ যেন সব ভালো হয়। পূর্ণা বারান্দার চেয়ার নিয়ে বসে আছে। বয়স্ক কিছু মহিলা বাড়ির পেছনে গীত গাইছে, সঙ্গে তাল মিলিয়ে নাচছে দুই বুড়িসহ ছোট ছোট মেয়েরা। পুরো বাড়ি সাজানো হচ্ছে রঙিন কাগজ দিয়ে। উঠানের এক কোণে একটি লাল বড় গরু বাঁধা, বিয়ে উপলক্ষে জবাই করা হবে। চারিদিকের এত আনন্দ পূর্ণার মন ছুঁতে পারছে না। প্রথমত সে মানসিকভাবে বিপর্যস্ত, কিছুতেই স্থির হতে পারছে না। দ্বিতীয়ত পদ্মজার জন্য লিখন সাহ ছাড়া অন্য কাউকে তার পছন্দ হচ্ছে না। সব মিলিয়ে সে উদাসীন, চোখ ছোট করে বাচ্চাদের খেলা দেখছে। হুট করে চোখের সামনে ভেসে ওঠে লিখন সাহ। পূর্ণার দ্রুত চোখ কোঁচকে আবার তাকালো। সত্যি তাই? খুশিতে আত্মহারা হয়ে পড়ল সে। হন্তদন্ত হয়ে ছুটে গেল পদ্মজার ঘরে। পদ্মজার কানে কানে গিয়ে বলল, লিখন ভাই এসেছে, তুমি কিন্তু পালিয়ে যাবে আপা, এই বিয়ে কিছুতেই করবে না। কথা শেষ করে খুশিতে আবার ছুটে গেল বারান্দায়। এমন দিনে লিখনের উপস্থিতি পদ্মজাকে অপ্রস্তুত করে তুলল। গলা শুকিয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। লিখন বাড়িতে ঢুকে অবাক হয়ে সব দেখে, কত আয়োজন, কত মানুষ, তার স্বপ্নের রানী পদ্মজার বিয়ে, কিন্তু তার সঙ্গে না। ভাবতেই লিখনের বুক ছ্যাদ করে উঠল। মেয়েরা খুব আগ্রহ নিয়ে সুদর্শন লিখনকে দেখছে। লিখন পূর্ণাকে বারান্দায় দেখে এগিয়ে এসে প্রশ্ন করল, কেমন আছো পূর্ণা? পূর্ণা খুশিতে উচ্চকণ্ঠে জবাব দেয়, ভালো, খুব ভালো। ভাইয়া আপনি? পূর্ণা থেমে গেল।
অনেকে তার উচ্চ গলার স্বর শুনে তাকিয়ে আছে, তাই চুপসে গেল। আস্তে আস্তে বলল, এত দেরিতে আসলেন কেন? আবার তো বিয়ে, আপনি আপাকে নিয়ে পালিয়ে যান। পূর্ণার এমন কথা লিখন সাহর আদুরে কণ্ঠে জানতে চাইল, আন্টি কোথায়? পূর্ণা ঝটপট করে বলল, আপনি আসুন ঘরে, আমি আম্মাকে নিয়ে আসছি। লিখনকে সদর ঘরে বসিয়ে পূর্ণা ছুটে গেল রান্নাঘরে। হেমলতা রান্না করছিলেন, পাশে অনেকে আছে। পূর্ণা ইশারার বাইরে আসতে বলল, হেমলতা তাই করলেন। পূর্ণা ফিসফিসিয়ে জানালো, লিখন ভাই এসেছে। কোথায়, বসতে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি, তুমি আসো। হেমলতা ব্যস্ত পায়ে সদর ঘরে যান। এসে দেখেন দুজন বয়স্ক মহিলা অনবরত লিখনকে প্রশ্ন করেই যাচ্ছে, সে কোত্থেকে এসছে, এই বাড়ির কি হয়, পদ্মজার মতো চোখ কেন, পদ্মজার আসল বাপের ছেলে নাকি, এমন কারোর যুক্তিহীন কথাবার্তা। হেমলতা সবাইকে উপেক্ষা করে লিখনকে বললেন, লিখন তুমি আমার ঘরে এসো। লিখন হাঁপ ছেড়ে বাঁচল। পদ্মজার পিছু পিছু চলে গেল পূর্ণা, এদিকে হেমলতার পিছু পিছু চলে গেল লিখন। একজন আরেকজনের সঙ্গে আলোচনা করতে থাকলো লিখন শাহকে নিয়ে। সবাই ভেবে নিয়েছে পদ্মজা যার সন্তান, এই ছেলেও তার। এজন্যই সবার মাঝ থেকে তুলে নিয়ে এসছে হেমলতা, নয়তো কথায় কথায় ধরা পড়ে যাবে। লিখনকে মোড়ায় বসতে দিলেন হেমলতা। লিখন কিভাবে কি শুরু করবে বুঝে উঠতে পারছে না। হেমলতা শুধু বললেন, আমি জানি তুমি কি বলবে, তোমার দুটো চিঠি আমি পড়েছি। লিখন লজ্জা পেল, তবে স্বাভাবিক হয়ে পরক্ষণেই বলল। হেমলতা বললেন, দেখো লিখন, পরিস্থিতি আর হাতে নেই। অন্য সময় হলে আমি পদ্মজাকে তোমার হাতে তুলে দিতাম। তুমি নম্রভদ্র বুদ্ধিমান ছেলে, কমতি নেই কিছুতেই, কিন্তু এখন তো সম্ভব নয়। তবুও পদ্মজা তোমাকে নিজের মুখে যদি চায়, আমি তাৎক্ষণিক তাকে তোমার হাতে তুলে দেব, কিন্তু সে চাইবে না, কারণ সে আমাকে ভালোবাসে না। আমার কথাগুলো শুনে কষ্ট পেও না, আমি সরাসরি কথা বলি। পদ্মজার সৃষ্টি বা দৃষ্টি অনুভূতি আমার চেনা। সে তোমাকে ভালোবাসেনি কখনো, শুধু তোমার মন ভাঙবে ভেবে মায়া হচ্ছে, কষ্ট পাচ্ছে। তুমি বাড়ি ফিরে যাও, কষ্ট হবে ভেবেই বলছি, ফিরে যাও। লিখন কয়েক সেকেন্ড চুপ রইল, তার চোখের দৃষ্টি রাখা মাটিতে। তারপর বলল, আন্টি, মেয়ের ভালোবাসা দেখেছেন, অন্যের সন্তানেরটা দেখবেন না? অন্যের অনেক সন্তানই আমার মেয়েকে ভালোবাসে, সবার কথা ভাবা কি সম্ভব? হেমলতার কথায় ভীষণ আহত হয় লিখন। তার মনে হচ্ছে সে কঠিন পাথরের সঙ্গে কথা বলছে। দুই চোখ জ্বলছে ভীষণ, এখনই কান্নায় ঠেলে ঠুলে বেরিয়ে আসবে। ছেলে হয়ে কাঁদা ভীষণ লজ্জার ব্যাপার। লিখন নিজেকে সামলানোর চেষ্টা করলো। হেমলতা কঠিন স্বরে বলল, তুমি পদ্মজার রূপের প্রেমে পড়েছ। লিখন সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকালো, বলল, আন্টি ক্ষমা করবেন, কিছু কথা বলি। পৃথিবী যে কয়টা সকল প্রেমের গল্প আছে, তার মধ্যে ৯৯% সৌন্দর্যের টানেই শুরু হয়, এরপর আস্তে আস্তে ভালোবাসা গভীর হয়। মানুষটাকে নিয়ে ভাবতে গিয়ে, স্বপ্ন দেখতে গিয়ে ভালোবাসাটা আকাশ ছুঁয়ে ফেলে। সময়ের ব্যবধানে সে মানুষটা শিরা উপশরায় বিরাজ করতে শুরু করে। তখন তার অন্যান্য গুণ চোখে ভাসে, ভালোবাসা আরও বাড়ে, কারো কারো তো দোষও ভালো লাগে। অবস্থা এরকম হয় যে রূপ নষ্ট হয়ে গেলেও মানুষটাকে আমার চাই। এজন্যই বুড়ো বয়সে কুঁচকে যাওয়া মানুষটাকেও ভালোবাসতে ইচ্ছা করে। অথচ শুরুটা হয় সৌন্দর্য দিয়ে। আন্টি, আমি পদ্মজার রূপে মুগ্ধ হয়েছিলাম, এটা সত্যি, কিন্তু গত কয়েক মাসে সারাক্ষণ পদ্মজাকে ভাবতে গিয়ে আমি সত্যি সত্যি পদ্মজাকে ভালোবেসে ফেলেছি। পদ্মজার রূপ আগুনে ঝলসে গেলেও এমন করেই বাসবো। প্লিজ আন্টি, কথাগুলো শুটিংয়ের ডায়লগ ভেবে উড়িয়ে দেবেন না। বাস্তব জীবনে মুখস্থ ডায়লগ আমি আওড়াই না। লিখনের কণ্ঠ গম্ভীর, অথচ চোখে জল ছলছল করছে। হেমলতা স্তব্ধ হয়ে যায়। এখন কি জবাব দিবেন? ভালোবাসার বিরুদ্ধে কোনো শক্তি কাজে আসে? আদৌ কি ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করা যায়? তিনি সময় নিয়ে বললেন, আমার পদ্মজা তোমার কাছে খুব ভালো থাকতো লিখন, কিন্তু সমাজের কিছু সীমা আছে যার মুখোমুখি আমি হয়েছি। জেনে শুনে আমার মেয়েকে সেসবের মুখোমুখি কি করে হতে দেই? লিখন হাত জোর করে বলল, প্লিজ আন্টি। হেমলতা একদৃষ্টে লিখনের দিকে তাকিয়ে আছেন। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এখন তো এমন এক পরিস্থিতির মুখোমুখি তিনি হয়েছেন যা তিনি আগে কখনো হননি। পদ্মজার জন্মের পর সীমান্তহীনভাবে তিনি অনেক রকমের সমস্যায় ভুগেছেন। যে কোনো একটা পথ বেছে নিয়েছেন তাতেই পদ্মজার মঙ্গল হয়েছে। এবার কেন এমন হচ্ছে? কেন তিনি নিজের অবস্থান থেকে সরে যাচ্ছেন? পদ্মজার জীবন নিয়ে যেন ভেসে আছেন মাঝ নদীতে। চারিদিকে স্রোত, মাঝি নেই, বৈঠা নেই। আমির না লিখন, কার কাছে ভালো থাকবে পদ্মজা? হেমলতার শরীর ভীষণ খারাপ লাগছে। তিনি দুর্বল কণ্ঠে বললেন, এত
বোঝো যখন তখন নিজেকেও সামলাতে পারবে, বাড়ি ফিরে যাও। আন্টি, আমার বেঁচে থাকতে কষ্ট হবে। পদ্মজার সঙ্গে যা হয়েছে তবুও সে বেঁচে আছে, আর তুমি এইটুকু মানিয়ে নিতে পারবে না? লিখন আর কথা খুঁজে পেল না, আহত মন নিয়ে উঠে দাঁড়ালো। চলে যেতে ঘুরতেই হেমলতা দাঁড়িয়ে বললেন, ভীষণ ক্লান্ত লাগছে। তবুও হেঁটে লিখনের সামনে এসে দাঁড়িয়ে বললেন, নিজেকে শক্ত রেখো, তোমার এখন অনেক পথ যাওয়া বাকি। কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না, ভাগ্যে যা থাকে তাই হয়। সব যেহেতু আয়োজন হয়ে গেছে তাই আর ভেবে লাভ নেই। তবে কবুল বলার আগেও যদি পদ্মজা বলে তার তোমাকেই চাই, আমি সব ভেঙে চুরে পদ্মজাকে নিয়ে তোমার বাড়ি ছুটে যাব। আমি আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসি বাবা। এই মেয়েটার সুখের জন্য আমি স্বার্থপর হয়েছি, অন্যের সন্তানের কষ্টে চোখে ভেসেও ভাসছে না। আমাকে ক্ষমা করে দিও। হেমলতার চোখে জলের ভিড়। লিখন ভীষণ অবাক হয়ে দেখতে থাকলো এই কঠিন মানুষটাকে। হেমলতা নিজের দুর্বলতা, নিজের কান্না কেন দেখালেন লিখনকে? জবাব খুঁজে পেল না লিখন। শুধু এইটুকু বুঝতে পারলো যে হেমলতাকে কাছে জীবন মানেই পদ্মজা। লিখন ভাঙা গলায় আসি বলে চলে যায়। হেমলতা সব কাজ ভুলে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়েন। চোখ বেয়ে 2 ফোঁটা জল বেরিয়ে আসে। মনের শক্তি কমে গেছে, দুর্বল হয়ে পড়েছেন তিনি। নিজের ওপর আস্থা কিংবা বিশ্বাস হচ্ছে না। সিদ্ধান্ত নেবার সময়টুকু যেন কোথায় হারিয়ে গেছে। বারান্দার গ্রিলে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে পদ্মজা। তার পরনে শাড়ি রয়ে গেছে। আকাশের বুকে থালার মতো একখানা চাঁদ, চাঁদের আলোয় চারদিক ঝিকমিক করছে। চারপাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। পদ্মজা কেঁপে ওঠে, পেছনে তাকালো। মোর্শেদকে দেখতে পেয়ে হাঁপ ছাড়ল গোপনে। মোর্শেদ বললেন, তোর মায়ে কি আর উঠে নাই? না আব্বা। মোর্শেদ চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবলেন, বললেন, তুই হজাক কেন? যা ঘরে গিয়ে ঘুমা। আমি ঘাটে যাইতাছি। আচ্ছা আব্বা। মোর্শেদের যাওয়ার পানে পদ্মজা তাকিয়ে রইল। সে ভাবছে, কিন্তু কি ভাবছে তা নিজেও ধরতে পারছে না। কুকুরের ঘেউ ঘেউ শুনে উদাসীনতা কেটে গেল। শাড়ির আঁচল টেনে সাবধানে হেঁটে ঢুকলো সদর ঘরে। ওখানে পাটি বিছিয়ে দূর দূরান্ত থেকে আসা আত্মীয়রা ঘুমাচ্ছে। তাদের ডিঙিয়ে পদ্মজা হেমলতার ঘরে এলো। হেমলতা ঘুমাচ্ছে বেঘোরে। শুনেছিল লিখন সাহকে নিয়ে মা নিজ ঘরে এসেছিলেন। তারপর কি হলো কে জানে। সন্ধ্যার পর পূর্ণা জানালো আম্মা ঘুমাচ্ছে। হেমলতা কখনো সন্ধ্যার সময় ঘুমায় না, তাই পদ্মজা ঘোমটা টেনে হেমলতার ঘরে ছুটে আসে। মাকে এত শান্তিতে ঘুমাতে দেখে কখনো দেখেনি পদ্মজা, তাই আর ডাকেনি। কেউ ডাকতে আসলেও তাকিয়ে দিয়েছে। ঘুমাচ্ছে এখন, মাকে কেউ ডিস্টার্ব করো না। এখন মধ্যরাত। হেমলতার মুখের সামনে মাটিতে বসে একদৃষ্টে তাকিয়ে মাকে দেখছে পদ্মজা। তার গলা কাঁপছে। শ্বশুরবাড়ি কিভাবে থাকবে সে? মাকে ছাড়া 2 দিন থাকতে গিয়ে এত বড় বড় ঝড় বয়ে গেল, আর এখন কিনা সারা জীবনের জন্য মায়ের ছায়া ছেড়ে অন্য কোথাও থাকতে হবে। এই মুখটা না দেখলে তার দিন কাটে না। এই মানুষটার আদুরে শাসন ছাড়া তিনি সম্পূর্ণ দিন কাটাতে পারে না। পদ্মজা বিছানায় মাথার ঢুকে ফুপিয়ে উঠল। অস্ফুট করে ডাকলো, আম্মা। সঙ্গে সঙ্গে হেমলতার চোখ খুললেন। পদ্মজা খেয়াল করল না। সে কাঁদতে কাঁদতে চাপা স্বরে বলল, তোমাকে ছাড়া কিভাবে থাকবো আম্মা? বিয়ে করাটা কি খুব দরকার ছিল? ছিল। পদ্মজা চমকে গিয়ে মাথা তুলল। গলার স্বর আগের অবস্থাতে রেখে বলল, কেন আম্মা? সব জানতে নেই মা। পদ্মজা মাথা নত করে নাক টানছে। হেমলতা বললেন, বিয়ে হতেই হবে। বর বদল হলে সমস্যা নেই। তোর কি আর কাউকে পছন্দ? প্রশ্নটা শুনে পদ্মজা বিব্রত হয়ে গেল। হেমলতাও প্রশ্নটা করতে গিয়ে অস্বস্তি বোধ করছিলেন। পদ্মজা মাথা 2 পাশে নাড়িয়ে জানালো, তার আলাদা করে কাউকে পছন্দ নেই। হেমলতা উঠে বসেন। চুল খোপা করতে করতে প্রশ্ন করলেন, রাত কি খুব হয়েছে? কারো সাড়া নেই যে। মাঝরাত। আর তুই জেগে আছে কেন? আর তারপরে আবার কাঁদছিস? মৃদু ধমকের স্বরে বললেন হেমলতা। পদ্মজা নিরুত্তর। হেমলতা জানালার বাইরে চেয়ে দেখলেন, চাঁদের আলোয় চারদিক উজ্জ্বল। আজ জ্যোৎস্না রাত। চাঁদের আলো গলে ঘরের মেঝেতে এসে পড়েছে। তিনি বিছানা থেকে নামতে নামতে পদ্মজাকে তাড়া দিয়ে বললেন, শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নে। কেন আম্মা? যা বলছি কর। পদ্মজা ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিল। উঠানে এসে দেখে হেমলতার হাতে বৈঠা। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, হাতে বৈঠা কেন? পূর্ণাকে নেব? নেওয়া উচিত। যা ওকে ডেকে নিয়ে আয়। প্রান্তপে মা যেন টের না পায়। পদ্মজা অসহায়ের মতো তাকিয়ে রইল মায়ের দিকে। হেমলতা তাড়া দিলেন, যা তো। হন্তদন্ত হয়ে ছুটে গেল পদ্মজা। কয়েক মিনিটের মধ্যে ফিরল পূর্ণাকে নিয়ে। বেচারি ঘুমে ঢুকছে।
হেমলতা ঘাটে এসে দেখেন মোর্শেদ নৌকায় বসে বিড়ি ফুঁকছেন। নৌকা ছাড়ো। মোর্শেদ 2 মেয়ে আর বউকে দেখে হকচকিয়ে গিয়েছেন। তার মধ্যে হেমলতা যেভাবে বললেন নৌকা ছাড়ো, তা শুনে আরও ভড়কে গেলেন। চোখ বড় বড় করে প্রশ্ন করলেন, কেন, কি আইলো? মোর্শেদের প্রশ্নের জবাব না দিয়ে পদ্মজা পূর্ণাকে নিয়ে হেমলতা নৌকায় উঠে স্থির হয়ে বসলেন। বৈঠা মোর্শেদের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি করে হেসে বললেন, জ্যোৎস্না রাতে নৌকা ভ্রমণ হলে বেশ হয়। তুমি এখন আমাদের মাঝি। হেমলতা থামলেন। এরপর আঞ্চলিক ভাষায় বললেন, লও মাঝি, বৈঠা লও, ছাড়ো তোমার নৌকা। যত শিখি চাইবা তুমি ততই পাইবা। একসঙ্গে 4টা দুঃখী মানুষ হেসে উঠে। মোর্শেদ বৈঠা হাতে নিয়ে নৌকা ছাড়লেন। হুট করে যেন অনুভব হচ্ছে যুবককালের রক্ত শরীরে টকবক করছে। এই তো তার সংসার, এ তো তার আনন্দ। রাতের নির্মল বাতাস বইছে। মদিনী নদীর স্বচ্ছ জলে চাঁদের প্রতিচ্ছবি। কচুরিপানারা ভেসে যাচ্ছে। সব কিছু সুন্দর, মন্ত্রমুগ্ধ। পূর্ণার বুকের ভারটা খুব হালকা লাগছে। পদ্মজা প্রাণ ভরে নিঃশ্বাস নিল। রগে রগে যেন বয়ে গেল শান্তি। আল্লাহ তাআলা যেন প্রকৃতির সৌন্দর্য যে কোনো দুঃখী মানুষকে সুখী অনুভব করানোর মন্ত্র ঢেলে দিয়েছেন। মোর্শেদ নাকি গো? হিন্দু পাড়া থেকে কেউ একজন চেঁচিয়ে ডাকলো। মোর্শেদ এক হাত তুলে জবাব দিলেন, হ দাদা, আমি। রাইতের বেলা যাইতাছ কই? মেয়ে বউ লইয়া জ্যোৎস্না পোয়াইতে বেড়াইছি। দাদা, তোমাদেরই তো দিন মিয়া। মোর্শেদ আর কিছু বললেন না, হাসলেন। ওপাশ থেকেও আরও কারো কথা শোনা গেল না। নৌকা আটপাড়া ছেড়ে হাওরে ঢুকে পড়েছে শা করে। বাতাস বইছে, গায়ের কাপড় উড়ছে। হেমলতা 2 মেয়ের মাঝে এসে বসলেন। চাদর নিয়ে বসেছেন। 2 মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরে ঢেকে দিলেন চাদরে। বাতাসে চাদর উড়ে প্যাত প্যাত আওয়াজ তুলেছে। চাঁদটা একদম মাথার ওপর, তাদের সঙ্গে সঙ্গে ঘুরছে। মোর্শেদ মনের সুখে গান ধরলেন, লোকে বলে বলে রে, ঘরবাড়ি ভালো নাই আমার, কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার, ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুম আর, আমি কয়দিন থাকুম আর, আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চায়না দেখি, পাকনা চুল আমার, পাকনা চুল আমার। বলতেই পূর্ণা ফিক করে হেসে ফেলল। পদ্মজাকে ফিসফিসিয়ে বলল, আব্বা বোধহয় এখনো জোয়ান থাকতে চায়। পদ্মজা হেসে চাপা স্বরে বলল, চুপ থাক, আব্বা কি সুন্দর গায়। মোর্শেদ গেয়ে যাচ্ছেন, এ ভাবিয়া হাসন রাজা, হায়রে ঘর দুয়ার না বাঁধে, কোথায় নিয়া রাখবো আল্লায়, কোথায় নিয়া রাখবো আল্লায়, তাই ভাবিয়া কান্দে, লোকে বলে ও বলে রে, ঘরবাড়ি ভালা নাই আমার। জানতো যদি হাসন রাজা, হায়রে বাঁচব কতদিন, বানাই তো দালান কোঠা করিয়া রঙিন, লোকে বলে ও বলে রে, ঘরবাড়ি ভালা নাই আমার। মোর্শেদ থামলেন। 3 মা মেয়ে একসঙ্গে হাতে তালি দিল। সেই আওয়াজ মুখরিত হয়ে উঠল চারপাশে। এত সুন্দর রাত বারবার ফিরে আসুক। মোর্শেদ হাঁ করে তাকিয়ে থাকলেন সামনে থাকা 3টি মানুষের দিকে। তাদের চোখ মুখে খুশি ঝিলিক মারছে, অথচ তিনি জানেন এক একজন কতটা দুঃখী। মোর্শেদ ঢোক গিলে লুকায়িত এক সত্যের কষ্ট পুনরায় লুকিয়ে যান। হেমলতা আর তিনি ছাড়া এই কলিজা ছেঁড়া কষ্ট কেউ জানে না। মোর্শেদ হেসে বললেন, এই অভাগা মাঝিকে কি আপনারা আপনাদের মাঝে জায়গা দেবেন? মোর্শেদের কণ্ঠে শুদ্ধ ভাষায় মিষ্টি আবদার শুনে পদ্মজা পুলকিত হয়ে উঠল। আজ সব কিছু কত সুন্দর। পূর্ণা বলল, দেব, এক শর্তে, নৌকা চালানোর বিনিময়ে সিকি যদি না নেন। মোর্শেদ মেয়ের রসিকতা শুনে হাহা করে হাসল। সেই হাসি বারবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে কানে। তিনি বৈঠা রেখে হেমলতার সামনে এসে বসেন। নৌকা নিজের মতো করে যেদিকে ইচ্ছা ছুটে চলেছে। মোর্শেদ হেমলতাকে বললেন, 2টা ছেড়িরে খালি তুমি ধইয়া রাখবা? ছাড়ো তো এইবার, আয় রে তোরা আমারে ধারে আইয়া বয়। পদ্মজা অবাক হয়ে মায়ের দিকে তাকালো। হেমলতা যেতে বললেন। পদ্মজা মোর্শেদের ডান পাশে বসলো আর পূর্ণা বাঁ পাশে। মোর্শেদ পূর্ণাকে এক হাতে, পদ্মজাকে আর এক হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। অপরাধী স্বরে বললেন, আমি বাপ হইয়া পারি নাই তোমরা আমার ছেড়ি, আর আমার ছেড়িদের বেইজ্জতির হাত থইক্কা রক্ষা করতে আমি পারি নাই, আমারে মাপ কইরা দিস তোরা। মোর্শেদ কখনো এত আদর করে পদ্মজাকে জড়িয়ে ধরেননি, এই প্রথম ধরেছেন, আর কাঁদছেনও। পদ্মজার চোখ দুটি জলে ভরে ওঠে। হেমলতা মোর্শেদের পায়ের কাছে বসেছেন। মোর্শেদের হাঁটুতে মাথা রেখে 2 মেয়ের হাত চেপে ধরলেন। কেটে যায় অনেকগুলো মুহূর্ত। নৌকা হাওরের পানির স্রোতে একবার এদিক আর একবার ওদিক যাচ্ছে। বাতাস 4 জনের চোখের জল শুকিয়ে মিলে ত্বকের সঙ্গে মিশিয়ে দিচ্ছে। নিস্তব্ধতা ভেঙে পদ্মজা বলল,
আজ আমি বুঝলাম জীবনের সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। দুঃখে মর্মাহত না হয়ে সুখের সময়টা তৈরি করে নিতে হয়, তাহলেই জীবনে সুখকর মুহূর্ত আসে। আবার সুখ সর্বক্ষণ সঙ্গে থাকে না। দুনিয়ার লীলা খেলার শর্তে দুঃখ বারবার ফিরে আসে। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে পদ্মজার ডান হাতে পরম মমতায় চুমু খেলেন। চাঁদটা অর্ধেক হয়ে এসছে, খুব তাড়াতাড়ি আকাশে মিলিয়ে যাবে। হাওরে বিশাল জলরাশি, কখনো ঢেউয়ে উত্থাল পাথাল, আবার কখনো মৃদু বাতাসে জলের ওপর চাঁদের প্রতিচ্ছবির খেলা। নৌকা বাজারের দিকে যাওয়ার পথ ধরেছে, তাই মোর্শেদ নিস্তব্ধ বৈঠক ভেঙে বৈঠা নিয়ে বসেন। নৌকা নিয়ন্ত্রণে এনে যেতে থাকেন রাধাপুর হাওরের দিকে। ওড়নার ঘোমটার আড়ালে কখনো খোপা খুলে গেছে, পদ্মজা খেয়াল করেনি। হেমলতা দেখেন পদ্মজার চুল হাওরের জলে ডুবে আছে। তিনি মৃদু স্বরে পদ্মজাকে বললেন, চুল ভিজে যাচ্ছে পদ্ম। পদ্মজা দ্রুত সামলে নিল, খোপা করে ঘোমটা টেনে নিয়ে বসল আর বলল, কখন খুলে গেছে খেয়াল করিনি। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। হেমলতা চাঁদের দিকে তাকিয়ে আছেন এমনভাবে এক পলক হয়ে। পদ্মজা ডাকলো, আম্মা। হেমলতা অশ্রুভরা চোখে তাকালেন। পদ্মজা কিছু বলার আগে তিনি বললেন, পূর্ণা, গল্প শুনবি? পূর্ণা বলতে লাগলো, শুনতে খুব ভাল লাগে আমার গল্প। খুশিতে বাকবাকুম হয়ে বলল, শুনবো। কষ্টের গল্প কিন্তু। গল্প হলেই হলো। হেমলতা হাসলেন। পদ্মজা নড়েচড়ে বসল। সে আন্দাজ করতে পারছে তার মা কোন গল্প বলবে। হেমলতা দুই হাতে জল নিয়ে মুখ ধুয়ে নিল। একবার মোর্শেদের দিকে তাকিয়ে হাসলেন। পেছন ঘুরে বসে প্রশ্ন করলেন, মুখ না দেখে গল্প শুনতে ভালো লাগবে? পূর্ণা মুখ খুলে গোমড়া করে বলতে যাচ্ছিল। পদ্মজা এক হাতে খপ করে ধরে আটকে দিল। মাকে বলল, যেভাবে ইচ্ছা বলো। হেমলতা বড় করে দম নিয়ে বলা শুরু করলেন। আব্বার প্রথম স্ত্রী মারা যায় অল্প বয়সে। আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, একজন বুদ্ধিমান উদার মনের মানুষ। অন্যদিকে আম্মাকে যৌতুকের জন্য মুখে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার প্রথম স্বামী। বাপের সংসারে এসে সমাজের তোপে পড়তে হয় আম্মাকে। আব্বার উদার মন ছিল, তাই তিনি অবলা অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। আমার নানার কাছে বিয়ের প্রস্তাব দেন। নানা শাসন্দে রাজি হয়ে যান। রাজি হবেনই বা কেন? নয়, স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া বিবাহিত নারীকে কেই বা বিয়ে করতে চায়। আম্মা আব্বার বিয়ের বছর দেড়েক হতেই হানি আপার জন্ম হয়। তার 2 বছরের মাথায় আমার আগমন ঘটে। কথার মাঝে পদ্মজা পুলকিত হয়ে বললেন, সেদিন নিশ্চয়ই গাছে গাছে ফুল ফুটেছে। হেমলতা ম্লান হেসে বললেন, শুনেছি আমার গায়ের রং দেখে আম্মা নাক কুঁচকেছিল। আমার বয়স যখন 3 মাস তখন আম্মার আগের স্বামী আম্মাকে ফিরিয়ে নিতে আসে। আব্বার তখন আর্থিক সমস্যা ছিল, দিনে 2 বেলা খাওয়াতেও হিমশিম খেতেন। তাই বিপদে পাশে থাকা আব্বাকে সহ আমাদের 2 বোনকে ছেড়ে আম্মা স্বার্থপরের মতো পালিয়ে যায় তার প্রথম স্বামীর কাছে। আব্বা ছোট ছোট 2 মেয়েকে নিয়ে মাঝ নদীতে পড়েন, কিন্তু আল্লাহ সহায় ছিলেন। আব্বার ফুপু সাহায্যের হাত বাড়িয়ে দেন, চলে আসেন আমাদের কাছে। আপা আর আমার দায়িত্ব নেন। হুট করেই আব্বার আর্থিক অবস্থা উন্নত হতে থাকে। গৃহস্থিতে রমমতো ঝরে পড়ে। 5 বছর পর আম্মা ফিরে আসে, বিধ্বস্ত অবস্থায়। ফর্সা মুখ মারের চোটে দাগে দাগে বিশ্রী হয়ে গেছে। তবে একা আসেনি, 2 বছরের একটা ছেলে নিয়ে ফিরে আসেন। তখন আমাদের কুঁড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে। আব্বা প্রথমে মানেননি। আম্মা আব্বার পায়ে পড়ে কেঁদে ক্ষমা চান। আব্বা আবার আগের ভুল করেন, মেনে নেন আম্মাকে। আম্মার ছেলের নাম বিনোদ ছিল। আব্বা নতুন নাম দেন হানিফ। আম্মা আমাকে সহ্য করতে পারতো না, কিন্তু আব্বার চোখের মণি ছিলাম। আব্বার আড়ালে আম্মার দ্বারা নির্যাতিত হয়েছি প্রতিদিন। 6 বছর হতেই স্কুলে ভর্তি করে দেন আব্বা। হানি আপা তখন স্কুলে পড়ে। আমি। থামলে কেন আম্মা? অধৈর্য হয়ে বলল পদ্মজা। হেমলতা ভ্রুকুটি করে বললেন, আম্মার ব্যাপারে আর বলতে ইচ্ছা হচ্ছে না। সে এখন অনুতপ্ত, আফসোস করে কাঁদে। বলতে ভালো লাগছে না। শীতল বাতাসে সবার শরীরে কাঁটা দিচ্ছে। চাঁদটা ছোট হয়ে গেছে অনেক। মোর্শেদ এক ধানে বৈঠা নিয়ে জল ঠেলে নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে। হেমলতা আবার বলতে শুরু করলেন, মেট্রিক দেবার পর আম্মা পড়তে চাচ্ছিল না। আব্বার জন্য ঢাকার কলেজে পড়ার সুযোগ পাই। হোটেলে উঠি। আব্বা নিয়মিত টাকা পাঠাতেন জিনিসপত্র। কলেজে আমি সবার ছোট ছিলাম, সবাই হাঁ করে তাকিয়ে থাকতো। শাড়ি পরতাম বলে একটু বড় লাগতো অবশ্য। সবসময় সুতি শাড়ি পরে বেনি বেঁধে রাখতাম, কারোর সঙ্গে মিশতাম না, ভীষণ ভীরু ছিলাম। রিমঝিম নামে খ্রিস্টান এক মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়। মেয়েটা এত সুন্দর ছিল দেখতে, ঠিক তোর মতো সুন্দর। চোখের মণি ছিল ঘোলা।
তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে, তাই নিজে যেচে আমার সঙ্গে বন্ধুত্ব করে। কয়েকদিনের ব্যবধানে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ি, ইংলিশে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। রিমঝিমের সঙ্গে মাঝে মাঝে ওর বড় ভাই আসতো, নাম ছিল যিশু। যিশু একদম রিমঝিমের আরেক রূপ, চোখ ধাঁধানো সৌন্দর্য ছিল দুই ভাই বোনের। যিশু ভাইয়া বলে ডাকতাম তাকে। যিশু ভাইয়া মজা করে বলতেন, ধর্ম এক হলে হেমলতাকেই বিয়ে করতাম। পদ্মজা পূর্ণা, খারাপ লাগছে শুনতে? না আম্মা, এক স্বরে বলল দুজন। পদ্মজা বলল, পরে কি হলো? তখন অলন্দপুর থেকে রাজধানীতে চিঠি পৌঁছাতে 2 সপ্তাহ লাগতো। একদিন কলেজ ছুটির পথে হানি আপার চিঠি পেলাম, পাশে রিমঝিম ছিল। যিশু ভাই সবেমাত্র এসছেন রিমঝিমকে নিয়ে যেতে। চিঠি পড়ে জানতে পারি আব্বা হাওড়ে গিয়েছিলেন মাছ ধরতে। আব্বার নৌকার চেয়ে কয়েক হাত দূরে নৌকায় সুজন নামে এক ছেলে ছিল। তখন ভারী বর্ষণ হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল একটার পর একটা। একটা বজ্রপাত সুজনের উপর পড়ে সঙ্গে সঙ্গে ছেলেটা ঝলসে যায়। আব্বা ছিটকে পড়ে জলের জলে। দূর থেকে এক দল জেলে ঘটনাটি দেখতে পায়। তারা আব্বাকে তুলে নিয়ে যায় বাড়িতে। এরপর থেকে আব্বা কানে শুনতে পান না, ঠিক করে হাঁটতে পারেন না, মস্তিষ্ক অচল হয়ে পড়ে। এই খবর শোনার পর হাউমাউ করে কান্না শুরু করি। কখনো একা আনন্দপুর আসেনি, আব্বা নিয়ে গেছেন, আবার দিয়ে গেছেন। খুব অসহায় হয়ে পড়ি, কি করে বাড়ি যাব? যিশু ভাই সব শুনে আমার কান্না দেখে বললেন, বিকেলের ট্রেনে আনন্দপুর নিয়ে যাবেন। আমি কখনো কাঁদছিলাম। একবার শুধু আনন্দপুর যেতে চাই, আব্বাকে দেখতে চাই। যদিও জানতাম অনেক দিন হয়ে গেছে এই দুর্ঘটনার। আটপাড়া পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। বাড়ি এসে দেখি সদর ঘরের দরজায় তালা মারা, কেউ নেই বাড়িতে, মুরগি আর গরু ছাগল ছাড়া। বারান্দায় ঘরে দরজা ছিল না, শুধু একটা চৌকি ছিল। বড্ড ক্লান্ত ছিলাম, চৌকিতে শুয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে আম্মার চেঁচামেচিতে। যিশু ভাইয়াও নিজের অজান্তে আমার পাশে কখন ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারিনি। দীর্ঘ যাত্রার কারণে আমার মতোই তিনি ক্লান্ত ছিলেন। আমার জন্মদাত্রী মা গ্রামবাসী ডেকে চেঁচাতে থাকেন, যেন হাতে নাতে চোর ধরেছেন। অবস্থা বেগতিক দেখে ভড়কে যায়, কিছু বলতে পারিনি। যিশু ভাই সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কেউ বোঝেনি। তখন নিয়ম খুব কঠিন ছিল। যিশু ভাই খ্রিস্টান শুনে সবাই আরও ক্ষেপে যায়। আব্বার সামনে গ্রামবাসী আমাদের দুজনের মাথা ন্যাড়া করে দিল। কোমর সমান চুল ছিল আমার, মাথা ন্যাড়া করতে গিয়ে মাথার চামড়া ছিঁড়ে ফেলে, রক্ত বের হতে থাকে গল গল করে। আমার করুণ অবস্থা দেখে আমার তখন হুঁশ আসে। গ্রামবাসীর হাত থেকে আমাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারেনি। গায়ের রং কালো, তার ওপর রক্তাক্ত ন্যাড়া মাথা, কী যে বিশ্রী রূপ হয়েছিল। আমি আমার একমাত্র ভরসার আব্বাকে চিৎকার করে ডেকে কেঁদেছিলাম। আব্বা শোনেননি, আমার দিকে শুধু হাঁ করে তাকিয়েছিলেন। কিছু লোক যিশু ভাইকে অনেক মারধর করে। সেদিন রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় ছুঁড়ে ফেলে আসে নদীর পাড়ে। গরুর ঘরে গোবরের ওপর বেঁধে রাখে আমাকে। দূর দূরান্তের মানুষ দেখতে আসে। আমি তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করছি। একবার বাঁধন ছাড়া হতে পারলে আত্মহত্যা করব বলে পণ করি। হাত বাঁধা ছিল, তাই দাঁত দিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড়ে দিতে থাকি, একটার পর একটা, যাতে মরে যাই। যেই দেখতে আসতো সেই বিশ্রী গালি দিয়ে যেত। কেউ কেউ লাথি দিয়েছে। রাধাপুরের হারুন রশিদ আছে না, তার আব্বা তখন আনন্দপুরের মাতব্বর ছিলেন। তার গোয়াল ঘরেই বন্দি ছিলাম। 2 দিন পর আমাকে ছাড়া পেয়েই ইচ্ছা হচ্ছিল গলায় কলসি বেঁধে ছুটে গিয়ে নদীর জলে ঝাঁপ দিই, কিন্তু পারিনি। শরীরে এতটুকু শক্তি ছিল না। দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি গোয়াল ঘরের বাইরে। ধারালো কিছু একটা ছিল মাটিতে পড়তেই হাতের বাহু ছিঁড়ে গলগল করে নামে রক্তের ধারা। এই যেন আমার বাহুর দাগটা। সেটা সেদিনই হয়েছে। হেমলতা মেয়েদের দাগটা দেখানোর জন্য ঘুরে তাকালো, দেখেন তার 2 মেয়ে মুখে হাত চেপে কাঁদছে। হেমলতা হাসার চেষ্টা করে বললেন, তোর মরা কান্না দেখে আমার কিন্তু খারাপ লাগছে। কি শুরু করেছিস? হেমলতার কথা শেষ হতেই ঘূর্ণিঝড়ের মতো 2 মেয়ে ছুটে আসে তার দিকে। নৌকা দুলে ওঠে। হেমলতা চমকে গিয়ে দ্রুত নৌকা ধরে নিজের ভারসাম্য রক্ষা করলো। চিৎকার করে ওঠেন, আরে! কথা শেষ করার পূর্বেই বুকে ঝাঁপিয়ে পড়ে 2 মেয়ে, জড়িয়ে ধরে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। 2 মেয়ে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে হেমলতার মনে হচ্ছে এক্ষুনি দম বেরিয়ে যাবে। তাদের কান্না থামার কোনো লক্ষণ নেই। হেমলতা দুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেয়, কিছুতেই কিছু হলো না। তারা কেঁদেই চলেছে। হেমলতা কঠিন স্বরের ভান করে মোর্শেদের উদ্দেশ্যে বলল, নৌকা ঘোরাও, এদের আর কিছু বলবো না। পদ্মজা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আর কাঁদবো না পূর্ণা, আর কাঁদিস না, তোমাকে শুধু জড়িয়ে রাখি।
হেমলতা পদ্মজার মাথায় চুমু দিয়ে বললেন, রাখ। পূর্ণার নাক টানছে। হেমলতা বললেন, আমাদের এক ঘরে করে দেওয়া হলো। বাজারে ভেষজ উপায়ে আব্বার চিকিৎসা চলছিল, সেটাও বন্ধ হয়ে গেল। কেউ আমার পরিবারের মুখও দেখতে চায় না, দেখলেই এটা ওটা ছুঁড়ে দিত। বলা হয়নি, সেদিন রাতে আব্বা আম্মা মামার বাড়ি ছিল। ওই বাড়ির পাশে এক ডাক্তার থাকতো, আব্বাকে দেখাতে গেছিল। হানি আপার বিয়ে দেওয়ার জন্য আম্মা উঠে পড়ে লাগে। তখন হিমেল আম্মার পেটে 7 মাস চলে। আমার ওপর আম্মার মার প্রতিদিন চলতেই থাকে। আমার জন্য পরিবারের এত ক্ষতি হলো। হানিফ স্কুলে যেতে পারে না, সবাই দূর দূর করে। হানি আপার বিয়ে হয় না, আব্বার চিকিৎসা হয় না, বিপদ আপদে কেউ পাশে আসে না। ওদিকে হিমেল আসার সময় ঘনিয়ে এসছে, কোনো দাত্রী আসেনি। আম্মা একা যুদ্ধ করে হিমেলকে জন্ম দেয়। সব মিলিয়ে আমাদের জীবন নরক হয়ে ওঠে। বছরের 2-1 মধ্যে আব্বা কিছুটা সুস্থ হন, আল্লাহর রহমতে হাঁটাচলা করতে পারেন। আগের মতো সব কিছু না বুঝলেও মোটামুটি বুঝতেন। হানি আপার বিয়ে ঠিক হলো। বনেদি ঘর থেকে প্রস্তাব এসেছিল, শর্ত একটাই, 5 বিঘা জমি দিতে হবে। আমাদের জমি ছিল 5.5 বিঘা। আম্মা 5 বিঘা জমি দিয়েই হানি আপার বিয়ে দিলেন। সব কিছু স্বাভাবিক হলো, যদিও মাঝে অনেক কথা শুনিয়েছে। একসময় আমার বিয়ের প্রস্তাবও এলো, তোদের আব্বার সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যে জানতে পারি তোদের আব্বার দ্বিতীয় স্ত্রী আমি। শেষ কথাটা হেমলতা মোর্শেদের দিকে তাকিয়ে বললেন। মোর্শেদ চোখের দৃষ্টি নত করে ফেললেন। পূর্ণা খুব অবাক হয়ে তাকালো মোর্শেদের দিকে। হেমলতা পূর্ণাকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বললেন, তোর আব্বাকে ভুল বুঝিস না মা, ভালোবাসার ওপর কিছু নেই। সে তার প্রেমিকাকে ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছিল, কাউকে জানতে দেননি। আমাকে তার পছন্দ ছিল না। একসময় বিরক্ত হয়ে অনেক মারধর করে। ভীষণ বদমেজাজি আর জেদি ছিল তোদের আব্বা। জোর করে তোদের দাদা বিয়ে করিয়েছিলেন, তাই রাগ মেটাতো আমার ওপর। বাদ দে সেসব কথা। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। যান বাঁচানোর তাগিদে মানুষ যেদিকে পারে সেদিকে পালায়। আনন্দপুরে পাকিস্তান ক্যাম্প তৈরি হয়। শহর থেকে একটা দল আসে, যারা যুদ্ধ করতে চায়, তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করে। তোদের আব্বা তার প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতো। আবার তোর 2 চাচা যুদ্ধে চলে যায়। আমি একা ছিলাম খালি বাড়িতে, চারিদিকে অত্যাচার, জুলুম। ইচ্ছা করে দেশের জন্য কিছু করতে মনে সাহস নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করি। তিনি কমান্ডার আবুল কালামের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। প্রধান শিক্ষক গোপনে গ্রামের যুবকদের অনুপ্রেরণা দিতে যুদ্ধের জন্য। এ খবর একসময় পাকিস্তানিরা পেয়ে গেল। তিনি শহীদ হলেন।